বছরটা হনুমানজির বছর, তবে আজকের বারটা শনিবার, তো সেখানে শনি মঙ্গলবার করে হনুমানজির দিন ধরা হয়। তাহলে আজ সকালটা শুরু হোক হনুমানজির দর্শন দিয়ে। এদিকে কিন্তু আমার আশেপাশে কাজকর্ম হয়ে গেছে, প্রায় দূরে জলটা দিলেই হয়। তো দেখো গাছে আজকে জোড়ায় জোড়ায় ফুল ফুটেছে। এখানে দেখছো দুটো পিঙ্ক কালারের জবা ফুল ফুটেছে, উপরে আবার এই গাছটাতে দেখো দুটো রেড কালারের জবা ফুল ফুটেছে। আবার ঠাকুর ঘরের পেছনে একটা জবা ফুল গাছ আছে, সেখানেও দেখছি দুটো জবা ফুল ফুটেছে। শুধুমাত্র একটা অরেঞ্জ কালারের জবা আছে, সেই জবাটাই একটা ফুটেছে। আর এই তো বাইরের কাজকর্ম করে চারিটার দিক আমি নিজেও দেখলাম, তোমাদেরকে একটু দেখালাম। তাহলে চলো রাতে রাতে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই সিম্পল হাউস ওয়াইফ জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7:10 থেকে 15 হবে। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা অন্যান্য দিনের মতো ভালো লাগবে। আর ওই যে ঘুম থেকে উঠে বাসি ঘর বাসি উঠোন সবটা ঝাড় দেওয়া কমপ্লিট করে এই যে দুপুরে জল দিয়ে তারপরে চলে আসলাম ফ্রেশ হতে। আর এই যে বাসি জিনিসটা আমরা যে এত পরিমাণে মানি কি বলবো, সংসারে আমাদের বাসি জিনিস কেন রাখতে নেই। বাসি জিনিসের প্রভাবে কিন্তু আমাদের সংসারে নেগেটিভিটি কাজ করে। তার জন্য আমরা প্রত্যেকটা হাউস ওয়াইফই চেষ্টা করি বাসি জিনিসটাকে এড়িয়ে চলার। সকালবেলা ঘুম থেকে উঠেই তো আগে বাসি কাপড়টাকে চেঞ্জ করতে হবে, তারপরে কি ঘুম থেকে উঠে বাসি মুখটাকে ধুয়ে ঘর দুয়ার একেবারে বাসি সেগুলোকেও ঝাড়ু পোছা করে নিতে হবে। ঘরটা আর পুছা হয় না, ঘরটা একটু বেলা করে পুছতে হয়, তবে ওই যে সকালবেলার বাসি দুয়ারটাকে কিন্তু জল দিয়ে নিই। আর এই যে নিজে একটু ফ্রেশ হয়েছি, আর এদিকে ছোটোবাবুকে ডাকলাম। তো এখন ওই 8টা মতো বাজতে গেছে, তো ও বাবুর আর ওঠার কোনো ইচ্ছা নেই। আজকে আর পড়াশুনোটা তাড়া নেই, যেহেতু আজকে শনিবার একবেলা স্কুল, তাতে করে আবার 2 দিন স্কুল ছুটি ছিল, সেক্ষেত্রে পড়াশোনার কোনো এনার্জি নেই মনে হচ্ছে শরীরে। আর এই যে দেখো গত রাত্রেবেলা আমাদের কিছু বাজার নিয়ে এসেছে মুদিখানার টুকিটাকি, যেগুলো প্রয়োজনীয় সব সময়। শুকনো লঙ্কা, যেমন ধরো যে 1 প্যাকেট দুধ, বিস্কুট, এদিকে ডাল, ওদিকে চিনি, চা পাতা, এগুলো তো আমাদের প্রায় নিত্য প্রয়োজনীয় বলতে পারো। আর সকাল হয়েছে, আমার এখনও চা খাওয়া হয়নি, আর চাটা তো একেবারে বাড়ন্ত হয়ে গেছিলো, কোনো রকম একটু কটুর গায়ে লেগেছিল। তো যাই হোক, তোমার দাদাভাইকে 3 দিন বলার পরে গিয়ে এই যে সমস্তটা বাজার করে নিয়ে এসেছে। এই যে শুকনো লঙ্কা, ডাল, বিস্কুট, আর ওদিকে আছে চা, চিনি। তো যাই হোক, লবণের কোটোটায় লবণও একটু ঢেলে নিলাম, লবণটা ঘরেই ছিল, তো সেটা আর তোমাদেরকে শেয়ার করিনি, সেটা পরে ঢেলেছি। তো যাই হোক, এই যে তারপরে একটু চা বানিয়ে নেব, যেহেতু সকাল হয়েছে আর এত কাজকর্মের শেষে আমার মনটা এখন ছোচো করছে চা খাওয়ার জন্য। আর এদিকে 1 কাপ চা বানিয়ে নিয়ে আস্তে আস্তেই লোডশেডিং হয়ে গেছে, মানে কারেন্ট চলে গেছে। তো কি করব, তার জন্য চায়ের কাপটা নিয়ে বাইরে গিয়ে বসলাম। আর বাইরে বসে বসে চাটা খেয়ে তারপরে এই যে আবার কারেন্টটা যখন এসেছে, তখন আবার এই যে ঘরের বিছনাপত্রগুলো উঠিয়ে গুছিয়ে সুন্দর করে ঠিকঠাক করে নিচ্ছি। আর ঘরের ভেতরে যখন ঢুকবে দেখবে বিছনাটা যদি টান টান আর সুন্দর হয়ে থাকে, তাহলে মনে হয় যেন একটা দিন শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলা যাচ্ছে। একটা ঘর তো গুছিয়ে এলাম, আর একটা ঘরের পালা। এই ঘরের খাটের উপরে তো গাদিয়েছিল 1 গাদা জামা কাপড়, সেগুলোকে এখন এই যে ধীরে সুস্থে ভাঁজ করে নিই। কেননা এই জামা কাপড়গুলো খাটের উপরে থাকলে ওই যে বের করে যে জামা কাপড়গুলো দরকার হচ্ছে সেগুলো বার করে নিয়ে যাচ্ছে বাবুরা, পরছে, আবারও নোংরা হচ্ছে, সেগুলোকে ধুয়ে দিচ্ছি। তো গত 2 দিন ধরে এটাই হচ্ছে, তো ভাবলাম ফাইনালি এবারে ভাঁজ করে নেওয়া যাক। কেননা এই যে জামা কাপড় জমে থাকলে খাটের উপরে দেখতেও ভালো লাগে না,
আর সেই জন্য কেমন একটা অস্বস্তি মতন কাজ করে যে এই কাজটা আমি কখন করব। তবে কি জানো তো, জামা কাপড় কাচা ধোয়া যায় আর এই ভাঁজ করাটা একটা অনেকটা সময়ের দরকার হয়। আর সেখানে আবার ঠিকঠাক করে সুন্দর করে যদি পরিপাটিভাবে ভাঁজ না করা যায় তাহলে কিন্তু আমার মন পোষায় না। ওই জন্য বলতে পারো ধীরে সুস্থে আমি কাজটা করব আর সুন্দরভাবে করব বলেই এই জামা কাপড়গুলো ভাঁজ করতে আমার একদিন লেট হয়ে যায়। আর এই যে বুদ্ধি করে কিন্তু সংসারটাকে চালাই আর সংসারটাকে গোছাই বলে মাঝে মাঝে নিজের কাজটাও কিন্তু নিজে কোনভাবে কি করে দিনটা শেষ করে ফেলি তা কিন্তু নিজেও টের পায় না। আমি জামা কাপড়গুলো ভাঁজ করে এসে তারপরে যে দেখতে পাচ্ছ সাইডে এক গামলা জামা কাপড় ভিজিয়েছিলাম, সেটাকে এখন কমফোর্টে ভিজিয়ে রেখে এই চিংড়ি মাছগুলোকে কাটতে বসেছি। আর দেখো এই চিংড়ি মাছগুলোর ভিতরে 10টা আছে, তো 10টা চিংড়ি মাছের দাম নিয়েছে 140 টাকা। তো সেখানে 100 টাকা দিয়েছিল আমার মা নাকি মাছ কেনার জন্য, তো তোমার দাদাভাই আরও এক্সট্রা 40 টাকা দিয়ে মোটামুটি 10টা চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো ওইদিকে মা একজন আর আমরা হলাম তোমার 4 জন, তো টোটাল 5 জন মানুষ 10টা চিংড়ি মাছ। বলো তো 14 টাকা করে এক একটা চিংড়ি মাছের পিস, ওই তো চিংড়ি মাছ। তবে ওই যে শখ আর স্বাদের তো কোনো শেষ নেই, এমনিতেই বাঙালি, তাদের শখ আহ্লাদার খাওয়া দাওয়া এই ছাড়া আর কি বা আছে। তো যাই হোক, ওই যে চিংড়ি মাছ কেটে ধুয়ে বেছে পরিষ্কার করেছি, তার মধ্যে আবার বাবুদেরকে স্কুলে যাওয়ার জন্য রেডিও করে দিয়েছি। নয়তো এটা কোথায়, ওটা কি, ওটা কোথায় মা, এটা খুঁজে পাচ্ছি না, এটা একটু দেখে যাও, ওই যে একটা চিন্তাভাবনা মাথার মধ্যে থাকে ওদের যতক্ষণ স্কুলে না পাঠাতে পারি। ওদের স্কুলে পাঠিয়ে দিলে তারপরে একেবারে টেনশান নিয়ে আমি কাজগুলোকে সেরে ফেলতে পারি। আর এই যে ওরা স্কুলে চলে গেছে, তারপরে সেই কমফোর্টে ভেজানো জামা কাপড় সেগুলোকে নিয়ে এখন ছাদে চলে এসেছি মেলতে। আর এদিকে দেখো ছাদ থেকে নিচে নেমে এসে যে বাসন কুসন ছিল তো সেইগুলোকে মাজা ধোয়া করে চলে এসেছিলাম সোজা রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই আগে আমি ওই যে পেঁয়াজ রসুন আদা টমেটো দেখতেই পাচ্ছ ওই যে থালায় সাজানো আছে সবটাকে বেছে কমপ্লিট করেছি। তোমার দাদাভাইকে ফোন করে বললাম যে চিংড়ি মাছ তো কাটলাম আর তার সাথে সাথে মশলাগুলোও কেটেছি বললে যা যা, তো এবারে কি রান্না করব, চিংড়ি মাছ কীভাবে রান্না করব। তো তখন নিয়ে আসলো বেচারা এই যে একটা ইঁচড়, আর ইঁচড়টার দাম নিয়েছে কত জানো তো, 65 টাকা। অতটুকু ইঁচড় মানে একটা কাঁঠালকে 3 ভাগ করে ভাগ হয়েছে, তো আমাদের ভাগটা পড়েছে একেবারে মুখের দিকে। তো যাই হোক 5-7 দিয়ে এই যে কেটে কুটে গুছিয়ে নিয়েছি, এবারে রান্না করা যাক। আর এই যে বছরের প্রথম ইঁচড় রান্না করব সে একটা মনে আনন্দ, তারপরে আবার খেতে কেমন হবে, ভালোভাবে রান্না করতে হবে, যেহেতু এত দাম দিয়ে মাছ নিয়ে এসেছে আবার তারপরে এত দাম দিয়ে ইঁচড়, তো দুটো জিনিসকেই তো আমাকে ব্যালেন্স রেখে রান্না করতে হবে। যদি কিনা একটু ভুল ভবিষ্যৎ হয়ে যায় তাহলে কিন্তু একেবারেই খাওয়া দাওয়ার লণ্ডভণ্ড। তো হাউসওয়াইফ হয়ে প্রত্যেকটা কাজ কিন্তু আমাদের বুদ্ধি শুদ্ধি করে চালাতে হয়, যদি কিনা একটু ভুল হয়ে যায় তাহলে ভুল থেকে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো সেই ভুল ভ্রান্তি সবটাই কিন্তু একা হাতে ম্যানেজ করে সুন্দর একটা পরিপাটি গুছিয়ে সংসার করতে হবে। তো সেখানে কিন্তু নিজের মাথাটাকে কখনো মানে টেনশান দেওয়া যাবে না যে এটা কী করব, খারাপ হচ্ছে নাকি, সবসময় মনের মধ্যে পজিটিভ কাজ করতে হবে যে হ্যাঁ এটা আমি পাচ্ছি, এটা আমি পারবো আর এটা আমার দ্বারাই হবে। ভালোটা ভাবলে সবসময় কিন্তু ভালোটাই হয়, আর যত তুমি নিজের মধ্যে নেগেটিভ থিঙ্কিং আনবে তত কিন্তু তোমার সাথে নেগেটিভই হবে। তার জন্য পজিটিভ ভাব রেখে সমস্ত কাজগুলোকে করবে, দেখবে একা হাতে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে করতে পারবে। আর নিজের সংসার নিজেকেই করতে হবে, অন্য কেউ কিন্তু ফোড়ন দিতে আসবে, কেউ কিন্তু গুছিয়ে করে দিতে আসবে না। তার জন্য যে যাই করুক আর যে যাই বলুক নিজের মতো করে গুছিয়ে সংসারটা করাই ভালো। আর জীবন যুদ্ধে সাকসেসের পথে তো কাটা থাকবেই, কিন্তু যে থামে না সে কিন্তু একদিন ঠিক গন্তব্যে পৌঁছে যায়।
আর স্বপ্নকে ধরা কিন্তু অতটাও সহজ নয়, তাকে জয়ের জন্য কিন্তু চলতে হয়, নিজেকে ভাঙতে হয়, গড়তে হয় নতুন করে। তবে কি জানো তো, সময় ঠিক একদিন ঘুরে দাঁড়াবে। যে সময়টা তোমাদেরকে এত খারাপ পরিস্থিতি সিচুয়েশনের মধ্য দিয়ে নিয়েছে, সেই সময় কখনো কিন্তু তোমাদের সঙ্গে প্রতারণা করবে না। শুধু দেখো কে অপেক্ষা করতে জানে আর কে শেষ অবধি লড়াই করতে জানে। যে শেষ অবধি লড়াই করতে জানবে আর যে শেষ অবধি টিকে থাকবে তারই কিন্তু জয়। সময় কিন্তু সব সময় কিছু না কিছু আমাদেরকে শিখিয়ে দিয়ে যাবে। তবে ভাঙা গড়ার এই লড়াইয়ে যে শেষ অবধি থাকবে সেই কিন্তু উইনার। ওই যে আমরা রান করি, রানে ফার্স্ট সেকেন্ড থার্ড বলে একটা অপশান আছে, তো জীবন যুদ্ধে কিন্তু সেরকম কোনো অপশানই নেই। যে বেঁচে থাকতে যাবে, যে টিকে থাকতে চাইবে, তাকে কিন্তু সব সময় সব রকম পরিস্থিতিতে লড়াই করতে হবে, নিজেকে ভাঙতেও হবে, আবার নতুন করে ঘুরে হাসি মুখে সবটা মেনে নিতে হবে। এই যে দেখো রান্না করলাম কত কাঠ খড় পুড়িয়ে, আবার সেই যে কাঠ খড় পুড়ে আছে সেটাকেও কিন্তু আমরা ছাড়ছি না, সেটাকেও কিন্তু এক প্রকার কাজে লাগিয়ে দিচ্ছি। দেখো আগুনটা জ্বলে গেছে, আগুনটা এখনও গনগন করছে, তার মধ্যে দিয়ে একটা বেগুন দিয়েছি, সেই বেগুনটাও কিন্তু পুড়ে রান্না হয়ে যাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছ একটা জিনিসকে কত রকমভাবে আমরা ব্যবহার করি। এদিকে কিন্তু আবার সেই আগুনেই ভাত হচ্ছে। তাহলে ভাবতে পারছো আর বুঝতে পারছো সময় আমাদের কাছে কতটা দামি। আমরা যদি সময়কে আর সমস্ত জিনিসকে সঠিকভাবে ব্যবহার করি তাহলে কিন্তু অনেক কিছু আমরা করতে পারি। কার মনের হদিশ থাকে বুকে চাপা ভালোবাসার নদী, ঢেউ মুঠোয় রেখো যেন যায় না খোয়া, তাকে পানাই শোনা অনুরাগের ছোঁয়া। তাহলে চলো এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর দেখো ইতিমধ্যে বেগুন পোড়াটাকে মাখিয়ে তারপরে আমি বাসন কোসন মাজা ধোয়া করে স্নান সেরে এসেছি। এবারে ছাদ থেকে যে ফুলগুলো ফুটে আছে সেগুলোকে এক এক করে কাউন্ট করব। আর এই ছাদ ভরা ফুল আমার দেখতে যে এত ভালো লাগে, মনে হয় যেন সত্যি আমার গাছগুলো লাগানো সার্থক হয়ে গেছে। গাছে ফুল তো গাছে মানায়, তবে যতক্ষণ না সে গোবিন্দচরণে ঠাঁই পায় ততক্ষণ কিন্তু তার ফুল হয়ে ফুটে কোনো মর্যাদা নেই। আর এই যে দেখো ফুলগুলো সব কালেক্ট করে নিয়েছি আর কত সুন্দর লাগছে, আর আকাশটাও কিন্তু সেই দারুণ লাগছে। আর চারিদিকে অম্র ফুলের গন্ধ এত সুন্দর যে মনে হচ্ছে মনটা মুগ্ধ হয়ে যাচ্ছে। আর তারপরে চলে এলাম ঘরে, আর ঘরে এসে ফুলগুলোকে শোকেজের মাথায় রেখে এবার একটু সিঁদুর পরে নিই। আর এই তো সিঁদুর পরা কমপ্লিট হয়ে গেছে। তারপরে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটাকে মুছেছি, আর তার মধ্যে আবার ঠাকুর ঘরে এসে কিন্তু প্রদীপটাকে জ্বালিয়ে হনুমান চালিসা পড়ে নিয়েছি। আর তারপরে এই যে শিবশম্ভুকে একটু স্নান করিয়ে নিলাম। আর আজকে দেখো এক সাজি ভরা ফুল, প্রত্যেকটা গাছে দুটো তিনটে করে ফুল ফুটেছে। আমার যে কী আনন্দ লাগছে কি বলবো। আর গোবিন্দচরণে দিচ্ছি আর বলছি প্রতিদিন যেন গোবিন্দ এমন ফুল পেতে পারি সাজি ভরে, যাতে করে তোমাদের সকলের চরণে আমি একটা করে ফুল দিতে পারি। মনে মনে এই প্রার্থনা করছি আর প্রত্যেকের চরণে একটা করে ফুল দিচ্ছি। তবে সব ফুলে তো আর সব ভগবান সন্তুষ্ট হয় না, তার জন্যও কিন্তু নানা রকম ভিন্ন ফুলের দরকার হয়।
সপ্তাহের প্রতিটা দিনই তো স্পেশাল, তবে যে দিনটা যার তাকে সেই দিনটায় স্পেশালিটি দিলে খুব ভালো হয়। আজ যেহেতু শনিবার, সেই জন্য মা তারা আর হনুমানজিকে একটু স্পেশালিটি দিলেই খুব ভালো। যেহেতু এই বছরটা মঙ্গলের, আর হনুমানজিকে এই বছরে যদি পুজো অর্চনা করে সন্তুষ্ট করা যায়, তাহলে কিন্তু সংসারের পক্ষে অনেকটাই ভালো। তাহলে আজ আসি, সকলে খুব ভালো থেকো, পরিবারকে নিয়ে সুস্থ থেকো, সাবধানে থেকো, আবারও দেখা হবে।